ভাইয়া তো স্টোরেজ ধরেন কিভাবে? সুপার আছে, সুপার আছে। আমার এটা একটু শিখায়, এত স্টোরেজ কেমনে ক্যারি করেন কম্পিউটার? মানে হাতে কলমে যে কাজগুলো করতে হয় ল্যাবে, সিবিসির জন্য, ইএসআর রেডি করার জন্য, তারপরে ব্লাড কালেকশন এটসেট্রা এটসেট্রা, মানে ফিল্ডে একদম মাঠ পর্যায়ের যে কাজটা, হাতের ব্যবহার বেশি, এটা মানে যে লেভেলের স্টাফরা করে। তারপরে ধরেন রেডিওলজিটা আছে, মানে রেডিওগ্রাফার, এই পোস্টগুলো। তারপরে ডেন্টাল সাইডে আছে ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি। তো এইটাই ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশনের সাবজেক্টের মানে অ্যালাইড হেলথ প্রফেশনাল হিসেবে ফিজিওথেরাপিস্টরা আমাদেরকে সাহায্য করে। এই কনসেপ্টটা আগে পরিষ্কার থাকতে হবে। এখন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন এটা হলো মূলত সাবজেক্টের নাম। এই সাবজেক্টের ডক্টররা এখানে টিম লিডার হিসেবে কাজ করেন। তবে রোগটা ডায়াগনোসিস হয়ে আসে যে বিশেষজ্ঞের কাছে ডায়াগনোসিস হওয়ার কথা সেখানে হয়ে আসে। যেমন স্ট্রোক, একজন নিউরোলজিস্টের হাতে করবে, উনি প্রথম দেখবেন এবং ডায়াগনোসিস করবেন, রোগ নির্ণয় করবেন, এটি স্বাভাবিক। এই শুনে কি লাগছে? কখনো ইন্টারনাল মেডিসিনের ডক্টরও রোগ নির্ণয় করবেন। উনি কি আমার পরে এমবিবিএস ডাক্তার যখন নাকি রিহ্যাব সুপার ফিজিওথেরাপিস্ট নামে একটা ডাক্তার লাগে আসছে? জানি না, আমার তো মনে হয় না। এই কারণে আমি সবাই জিজ্ঞেস করবো যে স্যার আপনি কোন মেডিকেল থেকে পাস করছেন। এবং তারা প্ল্যান করছে, আমাদের সাবজেক্ট ডক্টররা প্ল্যান করছে যে কিভাবে রিহ্যাবিলিটেশন আমরা শুরু করব। এই প্ল্যানিং এর উপরে, প্ল্যানিং এর পরে কাজ করে ফিজিওথেরাপিস্টরা রোগীকে নিয়ে, রোগীর বডি। মোটামুটি একটা ধারণা দিতে পারলাম। এখন ফিজিওথেরাপি হলো একটা চিকিৎসা পদ্ধতি। এখানে সাধারণত এখানে কিছু জিনিস বলাই আছে যে মানে ওষুধ বা অস্ত্রোপচার ছাড়াই মানে ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা করাকে বোঝায়। বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে, মানে এটা কমপ্লিট না, বিভিন্ন ব্যায়াম থাকার কিছু ফিজিক্যাল এজেন্ট ব্যবহার হয়, যেমন হিট, কোল্ড, সাউন্ড, এরকম ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, বিভিন্ন কিছু দেওয়া হয়। তারপরে ট্রাকশন, এরকম নানান যন্ত্র আছে, এগুলির সাহায্য ব্যায়াম তো আছে। তো ফিজিওথেরাপিতে মূলত ফিজিওথেরাপিস্টরা 3 ধরনের কাজ করে। সেটা হলো এডুকেশন, মানে পরামর্শ, শিক্ষা, মানে এডুকেশন এবং মানে অ্যাডভাইস, শিক্ষা এবং পরামর্শ। আরেকটা হলো প্রয়োজনীয় ব্যায়াম, আরেকটা হলো ম্যানুয়াল থেরাপি। এই তিনটা, এর সাথে আরো অন্যান্য কিছু যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি, আকুপাংচার ইত্যাদি ইত্যাদি, এগুলির সাথে ফিজিওথেরাপিস্টরা জড়িত। ফিজিওথেরাপিস্ট হলো যারা ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করে, তাদেরকে ফিজিওথেরাপিস্ট বলে। আচ্ছা, আপনাদের মডিউলে এখানে কিছু কাজ হয়েছে আগে, এগুলি কিছু কারেকশন হয়ে আসবে আপনাদের সামনে। যেমন ফিজিওথেরাপির অনেক ব্রাঞ্চ বলা হয়েছে, কিছু কিছু দেখানো হয়েছে, শাখা প্রশাখা, শ্রেণীবিন্যাস দেখানো হয়েছে। ফিজিওথেরাপি এরকম কোনো শ্রেণীবিন্যাস নাই, তবে কি ধরনের রোগে থেরাপি দেওয়া হয় এগুলো নিয়ে কথা আছে। যেমন মাসকুলোস্কেলেটাল ফিজিওথেরাপি, এই টার্মটা আছে, মানে জয়েন্ট, মানে গিরা, মাংসপেশি এবং হাড়ের অসুখকে যে ধরনের ফিজিওথেরাপি দেওয়া হয় এটা হলো মাসকুলোস্কেলেটাল ফিজিওথেরাপি। পেডিয়াট্রিক ফিজিওথেরাপি, এটা শিশুদের নিয়ে কাজ করে। স্পোর্টস ফিজিওথেরাপি,
স্পোর্টস ইনজুরিতে যা হয় এখানেও ফিজিওথেরাপির রোল আছে। কার্ডিওভাস্কুলার ফিজিওথেরাপি এখানে বিভিন্ন মানে যেমন হার্ট অ্যাটাকের পরে রোগী তো গেট বাউন্ড থাকে, এরপরে রোগী যে মানে তার দৈনন্দিন কাজকর্মে ফেরত আসবেন এই জন্য তাকে পুনর্বাসন করতে হয়, এখানে ফিজিওথেরাপির রোল আছে। তারপরে পালমোনারি ফিজিওথেরাপি এখানে কিছু কাজ করা যায়, যেমন সিওপিডি, সিস্টিক ফাইব্রোসিস এ ধরনের অসুখ। অকুপেশনাল ফিজিওথেরাপি একটা কথা লেখা আছে, এটাতে পরিবর্তন আসবে। অকুপেশনাল থেরাপি পুরোই একটা ভিন্ন জিনিস। যেহেতু আমাদের টপিকটা ফিজিওথেরাপি, আমি এটার মধ্যে থাকি। মূলত বিভিন্ন সাহায্যকারী যন্ত্র, সহায়ক যন্ত্র, কিছু এক্সারসাইজ, কিছু অঙ্গভঙ্গি, সঠিক অঙ্গভঙ্গি বা দেহভঙ্গি, দৈনন্দিন কাজকর্মে সঠিক দেহভঙ্গি এবং কিছু মেশিনের সহায়তা, এগুলির সাহায্যে একজন রোগীকে সচল রাখা, বিশেষ করে হাঁটতে সহায়তা করা এবং দুর্বল শরীরের দুর্বল অংশের শক্তি ফেরত আনা, এই ধরনের কাজের সাথে জড়িত ফিজিওথেরাপি। একটু খেয়াল করবেন, একটা রোগীর মোবিলিটি মানে মুভমেন্ট ফেরত আনা, এইটার সাথে জড়িত ফিজিওথেরাপি। এইখানে যে যে কাজগুলো হয় এটা হলো ফিজিওথেরাপি। এখন অকুপেশনাল থেরাপি কি? অকুপেশনাল থেরাপি হলো হাতের ফাইন মুভমেন্ট, যেমন ধরেন হাত মুভ করতে পারে, একটা স্ট্রোকের রোগী, তার হাত এক সাইড প্যারালাইসিস হয়েছে, সে হয়তো এরকম দাঁড়াতে পারে, কিন্তু মানে খাওয়ার জন্য খাবারটা যে সুন্দর করে ধরে মুখে তুলে মুখে ঢুকাবে, এই যে ফাইন মুভমেন্ট, এইটা করায় অকুপেশনাল থেরাপি। ধরেন একটা গ্লাস ধরবে, পানির বোতলটা ধরবে, সে ধরেন হাত কাঁপতেছে, এরকম করতে করতে যে পানিটা বোতলটা ফেলে দিতে পারে, বুঝছেন? তো এটা মানে তার যে মানে ফাইন মানে স্মুথলি যে ধরবে, নিখুঁত ভাবে ধরবে এবং এটা খুলবে, আরেক হাত দিয়ে খুলবে, খুলে মুখে ঢালবে, এটা যে পরিমাণ ফাইন মুভমেন্ট দরকার, এটা ফেরত আনাতে কাজ করে অকুপেশনাল থেরাপি। যেমন ধরেন শুয়ের ভিতরে সুতা ঢুকানো, এটা কি পরিমাণ ফাইন মুভমেন্ট, এবং পেন্সিলে লেখা, এবং ধরেন মানে বিশেষ করে খাওয়া দাওয়া, চুল আঁচড়ানো, একটা মানুষের মানে নিজে তার প্রতিদিনের কাজকর্ম ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে কারো সাহায্য না নিয়ে করতে পারা জন্য যে ফাইন মুভমেন্ট গুলো দরকার, সেগুলির সাথে অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে এবং এটার নাম হলো অকুপেশনাল থেরাপি। এটা ফিজিওথেরাপির কোনো শাখা না। কিন্তু মানে আমার যদি জানা থাকে যে ফিজিওথেরাপি জিনিসটা কি, একটা রোগীকে মানে গ্রস মোটর ফাংশন, গ্রস মোটর মানে বড় বড় মুভমেন্ট যেগুলো, উনি রোগী শুয়ে আছেন, উঠতে পারেন, বসতে পারেন না, আমি বসাইলাম, বড় ধরনের মুভমেন্ট, বসতে পারে এখন দাঁড়াতে পারেন না, আমি দাঁড় করাইলাম, বিভিন্ন রকম ফিজিওথেরাপি অ্যাপ্লাই করে তাকে আমি দাঁড় করাইলাম, এখন দাঁড়াতে পারছে, এখন সে হাঁটতে পারে না, হাঁটার জন্য যা করার এগুলো করলাম, এইগুলো হলো ফিজিওথেরাপিস্টের কাজ, এগুলোই ফিজিওথেরাপি। এখন মূলত তিনটা পদ্ধতি, যে পরামর্শ মানে কিছু শিক্ষা এবং পরামর্শ, কিছু এক্সারসাইজ মানে ব্যায়াম, এবং কিছু ম্যানুয়াল থেরাপি, এবং কিছু সহায়ক যন্ত্র দেওয়া যেতে পারে। মানে এগুলোর সমন্বয়ে এই রোগীটাকে মানে মোবাইল সচল করে ফেলে। আমার মনে হয় বুঝতে পারছেন ফিজিওথেরাপি জিনিস। অকুপেশনাল থেরাপিটা হলো মানে হাতের, কখনো কখনো প্রয়োজনীয় ক্ষেত্রে পায়ের মানে খুব সূক্ষ্ম মুভমেন্টের বাংলা করা খুব মুশকিল, মানে সূক্ষ্ম নড়াচড়া, হ্যাঁ মানে কিন্তু নাড়াচাড়া শব্দ দিয়ে তো আর মানে বাস্তব অর্থ
প্রকাশ পায় না। এজন্য আমরা ইংরেজি টার্মে আসতে বেশি। কারণ বুঝে বললাম যেটাতে ধরেন খাবার, সে খাবার প্লেটে নিচ্ছে খাচ্ছে, খেতে যে খাবার প্লেট থেকে পড়ে যাচ্ছে, ঠিক আছে, তো এটা প্রিভেন্ট করতে হবে। তো খাবারটা সে মানে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, হাতে তুলছে এবং সে মুখের কাছে আছে, মুখের কাছে আছে, প্রতিটাই এক একটা স্পেশালাইজড ওয়ার্ড। তারপরে ধরেন মুখের কাছে আনছে এবং মুখের মধ্যে সে আঙ্গুল দিয়ে ঠেলে মুখের মধ্যে খাবারটা ঢুকাচ্ছে। প্রত্যেকটাতে অনেক পরিশ্রম, অনেক কাজ এবং অনেক প্র্যাকটিস, অনেক সেশন রোগীকে করতে হয়। হ্যাঁ, তো ব্রেনে মানে স্ট্রোক তো ব্রেনে হয়, যে এরিয়াটা ড্যামেজ হয়, এখানে এক্সারসাইজের মাধ্যমে এনগ্রাম তৈরি হয়, নতুন একটা এনগ্রাম তৈরি হয়। যে তখন আমরা টাস্ক স্পেসিফিক এক্সারসাইজ করি। আমি মানে তাকে তো অ্যাটলিস্ট নিজের খাবারটা খেতে হবে, নিজের চুল আঁচানো, নিজের পোশাক পরা, ঠিক আছে, নিজের পার্সোনাল হাইজিন, টয়লেট ইউজ করা, তারপরে পরিষ্কার হওয়া, এই জিনিসগুলো, হাত মুখ ধোয়া, দাঁত ব্রাশ করা, এরকম শেভ করা প্রয়োজনীয় ক্ষেত্রে। তো এই যে তখন যে হাত ছোট ছোট করে মুভ করতে হয়, এখন ধরেন যার হাত এইভাবে কাঁপছে, স্ট্রোকের রোগীদের মানে খেয়াল করেছেন, অনেকের কাঁপে, অনেকের হাত শক্ত হয়ে থাকে, অনেকের খরচ হলে প্যারালাইসিস হয়। একটা হলো স্পাস্টিক প্যারালাইসিস শক্ত, আর একটা হলো প্যাসিভ প্যারালাইসিস, তখন হাত পড়ে থাকে, হাত তুলেই থাকে। তখন তো মানে মেশিনের সাপোর্টে তাকে মুভ করাইতে হয়। এখন মানে খরচ করলে সবই পাওয়া যায়, বিভিন্ন রকম মানে ইলেকট্রিক্যাল ডিভাইস তৈরি হয়েছে। তো এখন এখানে আমরা যেটা জানবো মাসকুলোস্কেলেটাল ফিজিওথেরাপি, এটা এই বিষয়গুলোকে মানে গিরা এবং মাংস, হাড়ি, এগুলোর অসুখ। স্পোর্টস ফিজিওথেরাপি, কার্ডিওভাস্কুলার ফিজিওথেরাপি, আর একটা হলো পালমোনারি ফিজিওথেরাপি। সিওপিডি, অ্যাজমা, এমফাইসিমা, এগুলোতে আমরা পালমোনারি ফিজিওথেরাপি করি। আর অকুপেশনাল থেরাপি জিনিসটা আলাদা একটা জিনিস। আচ্ছা, এটা জানলে আরেকটা হলো স্পিচ থেরাপি। মানে আমি স্ট্রোক নিয়ে বলতে চাচ্ছি, এখানে অনেক কিছু কভার করে, সব রকম থেরাপির প্রয়োজন হয়। স্পিচ থেরাপি এটা একটা আলাদা এন্টিটি। এটা সঠিক হলো যে মানে যারা স্পিচ থেরাপি দেন তাদের পরিচয়টা হলো স্পিচ প্যাথোলজিস্ট অথবা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট অথবা অনেক বাচ্চারা দেরিতে কথা বলতে পারে, কিন্তু তার যে বয়সে যে কথাটা বলা প্রয়োজন, সেই বয়সে সেই কথা সেটা তো তার স্পিচ থেরাপিস্ট বা স্পিচ প্যাথোলজিস্ট এনাদের কাজ, ঠিক আছে। আমরা স্পিচ প্যাথোলজিস্ট হিসেবে জানি তাদেরকে, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এভাবেও বলে, এসএলটি, এসএলপি, এসপি, এগুলো অনেক দিয়ে লাগে, যেগুলো একটা টার্ম একই অর্থে ব্যবহার মানে সিনোনিম এগুলো আমার। তো এইটার উপরে মানে এরকম পিএসসি কোর্স আছে, এটার উপরে পিএইচডিও আছে, এমএসসি আছে, পিএইচডি আছে। তো আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না, মানে আমি সরাসরি এখনো পাইনি, শুনেছি আসতে বাংলাদেশে। তো মানে কাজ কারাই কেমনে ফিজিওথেরাপিস্টদের দিয়েই আমরাই বলে দেই এটা করা, এটা করা, এটা করা, আমরা যেটুকু বলে দেই এইটুকুই করে, ঠিক আছে। তো এটা কাজ চালানো। এখন এমন হতে পারে যে বর্তমানে এক্সিস্টিং ফিজিওথেরাপিস্টরা ক্লেম করতে পারে এটা তো আমাদেরই শাখা, কিন্তু তারা জানে না যে এটা তাদের শাখা। এটার উপরে বিশদ যখন জিজ্ঞাসা করলে আটকে যায় ডাক্তার সম্ভব। তো কারণ এটার উপর আলাদা জিজ্ঞেস করবো এই লাইনে বুঝলাম। আচ্ছা, যাক তো এখন তারপরে মাল্টিডিসিপ্লিনারি টিম, এটা তো একটা টিম ওয়ার্ক, কেয়ার গিভারদের
জন্য অবশ্যই টিম লাগবে। অ্যাকচুয়ালি আমরা মানে ফিজিক্যাল প্রাইভেট মেডিকেল ডিপার্টমেন্টও একটা টিম ওয়ার্কের মাধ্যমে প্রাইভেট কাজ করে। মেডিকেলের জন্য সম্ভব রিহ্যাবিলিটেশন শুনি এই টিমের কেস করলাম আর কি। আমাদের বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার আমাদের diagnosis কি হয়? নেতৃত্ব দেন। ধরেন একজন স্ট্রোকের রোগী আমাকে আমি টিম লিডার হিসেবে আমি অবশ্যই একজন রাখবো, নিউরোলজিস্ট রাখবো। হতে পারে উনি প্রথম রোগটা ধরে আমার কাছে পাঠাইছেন যে স্ট্রোক এখন সেটেল, এখন যে দুর্বলতা বা যে অক্ষমতাগুলো আছে এগুলো একটু ঠিক করে দেন, এগুলো ঠিক করে দেন। ঠিক আছে? আচ্ছা, সময় কি আমার না না বলে অবশ্যই স্যার আপনি যখন আসলে এগুলো খুবই ছোট আমার হাতে যে অনেক পাথর যাদেরকে আমরা জ্ঞানটা দিব এদের আসলে জাস্ট আইডিয়া দাও যাতে নিজেকে ডাক্তার মনে না করে যারা এক্সট্রা কিছু না করে অনলি শুধু প্রেসক্রিপশনে যা থাকবে আন্ডার গাইডেন্স অফ দ্য ডক্টর যে ডক্টর একটা প্রেসক্রিপশন থাকে ওখানে যদি একজন যারা কিছু না করে এজন্যই মূলত তাদের জন্য এটা করা যাবে না। আচ্ছা কি বলছিলাম তো টিম লিডার এর সাথে মানে কফিটা বন্ধ করে দিন। হেমোরেজিক স্ট্রোক হলো, ওদের কাছে এরকম ব্রেনে হেমাটোমা আছে, স্যার যারা নন মেডিকেল আছে যে সাবজেক্ট কিছু মেডিকেল টার্ম ইউজ করতেছে সমস্যা হলে বলবে হেমোরেজ অনেক নন মেডিকেল আছে, কষ্ট হচ্ছে ভালো। আচ্ছা যাই হোক, তো যদি রোগীটার এমন হয় যে অপারেশন প্রয়োজন, একজন ওই বিভাগের অপারেশনের ডাক্তারকে টিমে নিলাম, ঠিক আছে, টিমে নিলাম। ওকে, তারপরে রিহ্যাব করার জন্য আমাদের ফিজিওথেরাপিস্ট লাগে, স্পিচটা ঠিক করার জন্য তার কথা বলা এটা ঠিক করার জন্য স্পিচ প্যাথোলজিস্ট লাগবে, অকুপেশনাল থেরাপি লাগবে কেন সেটা তো বুঝতে পারছেন যে আই মুভমেন্ট ঠিক করতে হবে সেজন্য লাগবে। তারপরে ধরেন রোগীর বিভিন্ন ধরনের প্রেশার আলসার হয়। ও আচ্ছা, এরপরে সোশ্যাল ওয়ার্কার লাগে রোগীকে সোশ্যালি ইন্টিগ্রেট করার জন্য, মানে ওনার বাড়িটা ঠিক করার জন্য, তারপরে ওনার উপযুক্ত করে ঘর তৈরি করে দেওয়া বা সাহায্যকারী যন্ত্রপাতি সেট করে দিয়ে আসা, এগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়, ফ্রিকুয়েন্টলি হয়, আমাদের দেশে এখনো প্র্যাকটিসে আসে না। রিহ্যাবিলিটেশন নার্স লাগে, আমাদের দেশে নাই, সরকারি পর্যায়ে এখনো নেই। তো এখন যেহেতু কেয়ার গিভারের প্রশ্ন এসছে, কেয়ার গিভার কিন্তু যেহেতু বাড়িতে রোগীর সাথে কাজ করবে, তো কেয়ার গিভার টিমে থাকতে পারে, কেয়ার গিভার টিমে থাকতে পারে, কিন্তু কেয়ার গিভার কখন কতটুকু করবে, সে যখন কনসালটেন্টের ভিজিট প্রয়োজন হবে, সাক্ষাৎকার প্রয়োজন হবে, রোগীকে নিয়ে আসবে, তখন কেয়ার গিভার যেন সাথে থাকে। এই মশুর ভাই তার প্রয়োজনীয় কেয়ার গিভারের প্রয়োজনীয় প্রশ্নগুলো সে বিশেষজ্ঞ ডাক্তারকে করতে পারে, মশুর ভাই। যেহেতু সে বাসায় সেবা করতে যে ফেস করতেছে সেই প্রবলেম জিজ্ঞেস করে নেবে এবং একটা সলিউশন নেবে। এজন্য সাথে কেয়ার গিভার আসলে ভালো হয়। এবং এক্সারসাইজ তিনি কিছু করাচ্ছেন, সেটা ঠিক হচ্ছে কিনা, আরো কিছু করানো দরকার কিনা, এই জিনিসগুলো শিখে নিতে পারে। আচ্ছা, এখানে জেরিয়াট্রিক ফিজিওথেরাপি বলতে একটা কথা আছে। আমি কিন্তু বয়স ধরে ফিজিওথেরাপির যে কাজ এটা বলিনি, আমি বলেছি অসুস্থতা ধরে রোগগুলো। এখন বয়স্কদের যে রোগগুলো হয়, বয়স্কদের তো স্ট্রোক বেশি লাগে, পার্কিনসন ডিজিজের বয়স্কদের হয় এরকম, মানে আমি অসুখ ধরে বলেছি, সেই অসুখটা যেই বয়সের মানুষেরই হোক, মানে মানে আমাদের কাজের মধ্যে পড়ে যাবে। অনেক সময় দেখা যায় যে অনেকে রাস্তাঘাটে আঘাত করে, হাঁটুতে আঘাত করে বা হাতে আঘাত করে, এগুলো তো মনে হয় থেরাপি দিতে আঘাত চলে যাবে কি দেবো আঘাতের কারণে যদি ভেঙে না যায়, মানে বিষয়টা হলো ভেঙে গিয়েছে কিনা, এটার জন্য শুরুতে উনি একজন নিকটতম ডাক্তারের কাছে বসবেন,
দেখবেন ইয়ে করবেন, উনি দেখে যদি ভাঙছে মনে করেন এক্সরে, তো এমনিও এক্সরে করতে পারে যে অনেক বেশি ব্যথা, ডাক্তার মনে করছে ভাঙে নাই, রোগীর চাওয়া যে আমাকে ভালো করে দেখে দেয়, তো এক্সরে দিতে হবে। অনেক সময় তাকে তার দিকটাও রোগীর দিকটাও দেখতে হয়। তো এক্সরে করে দিল, এক্সরে এভিডেন্সে ভাঙা আসলে অর্থোপেডিক্সের কাছে যাবে, উনি ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে উনি জানেন কখন ফিজিক্যাল মেডিসিন ডক্টরের কাছে পাঠাই দিতে হবে, ঠিক আছে? তবে পাঠাই। আর যদি না ভেঙে থাকে, যে কোনো ডাক্তার সাহেব কনফার্ম যেটা ভাঙে নাই, ব্যথা পেয়েছে, উনি ইনিশিয়াল ব্যথার ওষুধ, প্রয়োজনে অ্যান্টিবায়োটিক, কোনের একটা ড্রেসিং, এগুলো করিয়ে উনি মানে যদি রোগী ঠিক হয়ে যায় তো গেল, আর যদি দেখে যে তার রেসিডুয়াল ব্যথা বা মুভমেন্ট অসুবিধা চলছে, পাঠাই দিল ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে। এটা হলো এই পর্যায়ে। কিন্তু মানে রিসিভিং ডক্টর ডায়াগনোসিসের পরে শুরুতেই মানে কেয়ার গিভারের হাতে তুলে দিতে পারবে, ঠিক আছে? কারণ ওই ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞরা এটা হচ্ছে প্ল্যান আছে কি করতে হবে এই রোগীটা এতটুকু মানে আমি তো সাবজেক্টের কোনো গান গাইতেছি। প্ল্যান করে দিয়ে ফিজিওথেরাপিস্টের হাতে ছেড়ে দেয়, সাধারণত আমরা যেটা করি। এখন উনি যদি অনেক বয়স Physical medicine এর plan খুব plan, ভীষণ plan। কাজকর্ম চলছে, ফিজিক্যাল মেডিসিন তো মানে তাকে তখন ইয়ে করতে হবে, যখন বাড়িতে পৌঁছে যাবে তখন কেয়ার গিভার এটা করবে, শুরুতে এক্সারসাইজ গুলো শিখে যাবে, ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের সাথে আসবে, প্ল্যান হবে, ফিজিওথেরাপিস্টের হাতে যাবে, ওখানে কেয়ার গিভার সাথে থাকবে। খালি ফিজিক্যাল মেডিসিন করে ভিতরে ফিজিক্যাল মেডিসিনের ভূমিকাটা কি? আর আপনাদের মাধ্যমে যে কেয়ার গিভাররা যেটা শিখবে, এটা শিখানোর জন্য সত্যি কথা ফিজিক্যাল আপনাকে মেডিসিন ভালো করে শিখতে হবে। ফিজিক্যাল মেডিসিন লাগবে না ফিজিক্যাল মেডিসিন? যেমন ধরেন কে দামি হবে, কে দামি হবে, আমি মানে বলবো, আগে যাব সেশন 1 প্রায় শেষের পথে। ওকে, আচ্ছা, কিছু মেশিন আছে, আমি মেশিনের নামগুলো বলে আমি ওই পরের মডিউলটা দেখি। আমাদের ফিজিওথেরাপিস্টে কিছু মেশিন ইউজ করে,